সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে আসা সকল চাকরির গণিত প্রশ্ন সমাধানের এই এপিসোডে আমরা আজকে বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এর যে পরীক্ষাটা 28/6/2024 অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সলভ করব। তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে কত দিনে করতে পারবে? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো খুবই সহজ নয় অঙ্কটা, মোটামুটি কঠিনও নয়, মিডিয়াম লেভেলের অঙ্ক এগুলো। তো আমরা এতদিন দেখতাম যে 2টা জিনিস দেওয়া থাকে, 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা একটা কাজ এতদিনে করতে পারে, কিন্তু এখানে 3টে জিনিস দেওয়া আছে, এই জন্যই অঙ্কটা একটু মিডিয়াম লেভেলের হয়েছে। তো এটা রিসেন্ট এসেছে, আগে আমার মনে হয় না যে কোনো পরীক্ষায় এই অঙ্ক এসেছে, আমি কিন্তু করে দেইনি কখনো, আজকেই ফার্স্ট। তো খেয়াল করে দেখেন, যেহেতু বলা হচ্ছে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, এই কথাটার অর্থ হচ্ছে যে এরা একসাথে কিন্তু কাজ করবে না। যদি 2 জন পুরুষ করে তাহলে এই কাজটা সম্পন্ন করতে 52 দিন সময় নেবে তারা, যদি শুধু 3 জন মহিলা করে তাহলে তারা 52 দিন সময় নেবে, আর যদি শুধু 4 জন বালক ওই কাজটা করে তাহলেও তারা 52 দিন সময় নেবে, তারা কিন্তু একসাথে কাজ করবে না। ওকে, তার মানে যে কোনো একটা একক ব্যবহার করে আমাদের এই কাজটা করতে হবে। কিন্তু পরে বলেছে যে তবে একই কাজ, তার মানে ওই 52 দিনের কাজটা একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে কত দিনে করতে পারবে। তার মানে এখানে আবার 3 জন মিলে কাজটা করবে, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক। কিন্তু সমস্যা হচ্ছে কার কাজের ধরন কীরকম সেটা তো আমরা ঠিকভাবে জানি না। ধরন বলতে বোঝাচ্ছি কার কাজ করতে পারার ক্ষমতা কীরূপ সেটা আমরা এখান থেকে জানি না সরাসরি। সেটা আমরা জানি যে 2 জন পুরুষ সমান 3 জন মহিলা সমান 4 জন বালক, এই জিনিসটা আমরা প্রথম লাইন থেকে জানি। তো যে কোনো একটা এককে আমরা অঙ্কটাকে কনভার্ট করব। তো আমরা কোন এককে কনভার্ট করব? সবার শেষে কি রয়েছে? মহিলা রয়েছে। এই মহিলা এককে আমরা পুরো অঙ্কটাকে কনভার্ট করতে চাই। তো একজন মহিলা কাজটা করবে, তাহলে আমরা মহিলা একজন লিখে রাখলাম, একজন। ওকে, এখন এই একজন বালক সমান কয়জন মহিলা? নিশ্চয়ই কম মহিলা, একেরও কম, সেটা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। আবার একজন পুরুষ সমান কয়জন মহিলা সেটা আমাদের বের করতে হবে। তো অঙ্কের হিসাবে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এক কাজ করব, আমরা লিখব 2 জন পুরুষ সমান 3 জন মহিলা। আমরা লাইনটা এভাবে লিখব যে 2 জন পুরুষ সমান 3 জন মহিলা। ঠিক আছে, লিখলাম। তাহলে একজন পুরুষ সমান কয়জন মহিলা হবে? 3/2 জন মহিলা। তার মানে আমি এখানে পেলাম 3/2 জন মহিলা। কার বদলে? এই একজন পুরুষের বদলে। তার মানে আমি এখানে লিখলাম 3/2 জন। এটা কার বদলে লিখলাম? একজন পুরুষের বদলে এখানে লিখে রাখলাম। এবার আসেন পরেরটা, আবার 4 জন বালক মানে 3 জন মহিলা। তাহলে আবার আমরা লিখব যে আবার 4 জন বালক ইকুয়াল কয়জন মহিলা? 3 জন মহিলা। ওকে, মহিলা আমরা লিখলাম। তো এবার আসেন একজন বালক সমান কয়জন মহিলা? 3/4 জন মহিলা। তাহলে আমরা এই একজন বালকের জায়গায় 3/4 লিখে রাখলাম, 3/4। তার মানে আমরা প্রত্যেকটা এককে এখন কনভার্ট করে ফেলেছি। এখন এখানে যা রয়েছে সেটা হলো একজন মহিলা, এতজন মহিলা, আবার এতজন মহিলা। আদতে এই এতজন মহিলা প্রত্যেকটা কিন্তু এবার মহিলা হয়ে গিয়েছে। এতটা মহিলা মানে একজন পুরুষ, আর এতটা মহিলা মানে একজন বালক। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। তো আমি এই অংশটা এবার এখান থেকে মুছে দিচ্ছি, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই আর এখন এখানে। বাকি ডান সাইডে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু দিয়েই আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে মোট কতজন মহিলা হলো বলেন তো দেখি এখানে? তাহলে একজন, 3/2 আর 3/4। তাহলে আমরা এটা যোগ করব, 1 যোগ 3/2 যোগ 3/4। তাহলে লসাগু হয় 4। তাহলে 4 1 4 যোগ 2 2 4, তার মানে 2, 3 2 6 যোগ 4 1 4, উপরে 3 1 3। তাহলে 6 4 10 3 13। তাহলে 13/4। কাটাকাটি করা যায় না এটা, যেহেতু এটা মৌলিক সংখ্যা। তাহলে 3 4 12, তার মানে 3 জন থেকে একটু বেশি আসতেছে এখানে জিনিসটা। ওকে, তো 13/4 জন কি? মহিলা এরা। ওকে, এরা কত দিনে করতে পারবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমি একটু অন্য কালার ব্যবহার করছি। তাহলে এবার আমরা যেহেতু মহিলা দিয়ে অঙ্কটা করেছি যে 3 জন মহিলা একটা কাজ করতে পারে 52 দিনে, তাহলে আমরা লিখব 3 জন পারে কত দিনে?
52 দিনে। এটা কিন্তু আসলে মহিলা, 3 জন মহিলা পারে কত দিনে? 52 দিনে। তাহলে একজন মহিলা ওই কাজটা করতে পারবে, নিশ্চয়ই বেশি দিন লাগবে। তার মানে একজনের যদি 3 জনের যদি 52 দিন লাগে, তাহলে একজনের তো আরও বেশি দিন লাগবে, বেশি মানে গুণ, তাহলে 52 গুণন 3 এতদিন। এবার আসেন এতজন মহিলা কাজটা কত দিনে করতে পারবে? তাহলে 13/4 জন মহিলা করতে পারবে। কি হবে? উপরে 52 গুণন 3, এটা এবার কি হবে বলেন তো দেখি? একজনের জায়গায় যদি আমরা বেশি জন কাজে লাগাই, তাহলে এবার দিন কম লাগবে, কম মানে ভাগ, তার মানে 13/4, এটা নিচে চলে যাবে। এখন নিচে চলে যাওয়ার ফলে কি হলো? আমরা 52 গুণন 3 এটা লিখলাম, লেখার পরে এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে এই 4 উপরে চলে যাবে আর এই 13 নিচে নেমে আসবে। ঠিক আছে? তাহলে 13 দিয়ে 52কে কাটবো, 4 13 52, তাহলে 3 4 12, 4 12 48। তার মানে কত দিন সময় লাগবে? 48 দিন, বা 48 দিনে তারা সেই কাজটা একত্রে করতে পারবে। খেয়াল করে দেখেন, এই যে খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো দেখেন অনেকটা সময় লাগলো কিন্তু অঙ্কটা করতে। এইবার এই অঙ্কটা যেহেতু আপনারা করে ফেললেন, তো এই ধাঁচের অঙ্ক যদি এবার আসে, তাহলে খুব দ্রুত গতিতে কিন্তু ক্যালকুলেশন করে দিতে পারবেন। ওকে, এরকম অঙ্ক খুবই কম আসে পরীক্ষায়, একটা দুইটা হয়তো আসতে পারে একটা চাকরির পরীক্ষায়। তো এই বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেডের অঙ্কগুলো কিন্তু খুব সহজ আসেনি, মোটামুটি মিডিয়াম বা কঠিন লেভেলের অঙ্ক এসেছে, তবে সহজ অঙ্কও কিন্তু অনেকগুলো ছিল সেখানে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন এরপরে কোন অঙ্ক ছিল? এটা কিন্তু প্রথম অঙ্ক, ওকে, যেটা আমরা আপনাদেরকে করে দিলাম, অ্যান্সার বি, তার মানে 48 দিন। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন 2 নম্বর যে অঙ্কটা ছিল, কি বলা হচ্ছে? 2x - 2/x। আচ্ছা, আমি আগে অঙ্কটা তুলি। হ্যাঁ, অঙ্কটা আমরা যদি তুলি তাহলে লিখব 2x মাইনাস উপরে 2 তার নিচে x ইকুয়াল 3 হলে কি করতে হবে আমাদের বলেন তো দেখি? x³ - 1/x³, x³ - 1/x³, এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। আর অ্যান্সারগুলোর মধ্যে আমার মনে হয় যে এখানে কিছু ছাড়া পড়েছে, এটা কিন্তু সবগুলোর সাথেই ছিল 60/8, 64/8, 63/8 এবং 69/8। ওকে, তো এই জিনিসটা ছাড়া পড়েছে, তো আমি সেটাও আপনাদেরকে একটু লিখে দিলাম। তো খেয়াল করে দেখেন, তো এটা কিন্তু ছিল, ওকে, এইভাবে ছিল, না হলে আবার অ্যান্সার মিলবে না। তো খেয়াল করে দেখেন, তাহলে 2x - 2/x = 3 হলে b ইকুয়াল x³ - 1/x³ এর মান কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো যেহেতু এখানে 2x - 2/x আছে আর এখানে x³ - 1/x³ আছে, আচ্ছা আমরা যদি স্ক্রিনটা একটু ব্লার করে দেই, আমরা একটু অঙ্কটা করি। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি হবে, তাহলে বা এইটা থেকে একটু আমরা ক্যালকুলেশন করব। কেন ক্যালকুলেশনটা করব? তার কারণ হচ্ছে এখানে যদি আমরা সূত্রটা ফেলি, আচ্ছা বলেন তো দেখি এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, যেটা বের করতে হবে a³ - b³। নিঃসন্দেহে এইভাবে লেখা যায়, a³ - b³ লিখলাম। লেখার পরে এর অনুসিদ্ধান্ত কি? a - b তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। নিঃসন্দেহে আপনারা এটা থেকে এই অনুসিদ্ধান্তটা লিখতে জানেন। এখন x - 1/x এর মান যদি আমাদের এখানে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা সরাসরি এটা এখানে বসাই দিতাম। কিন্তু দেখেন এখানে দেয়া রয়েছে 2x - 2/x এই আদলে। তো আমরা যদি এখান থেকে 2 কমন নেই, বলেন তো কি থাকে? x মাইনাস এই 2 তো কমন চলে গেছে, উপরে 1 তার নিচে x ইকুয়াল টু 3 থাকে। তাহলে সুতরাং x - 1/x ইকুয়াল কি হয়? এই 3 উপরে, এই 2 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যায়, তাহলে 3/2। এই ক্যালকুলেশনটুকু কিন্তু জটিল করে দিয়েছিল। এবার আপনারা অনায়াসেই করতে পারবেন। এবার আপনারা কিভাবে করবেন বলেন তো দেখি? মানটা বসাই দিবেন জাস্ট। এটার মান কত? 3/2। তাহলে 3/2 তার উপর কি? কিউব প্লাস x ক্রস 3 1 3 ইন্টু এটার মান কত? 3/2। তাহলে কত হবে? 3-এর উপর কিউব মানে 27, আর 2-এর উপর কিউব মানে কত? 8, প্লাস 3 3 9 তার নিচে 2। তাহলে আমরা যদি লসাগু করি, 8 আর 2 এর লসাগু 8, তাহলে উপরে হয় 27 যোগ 4 2 8 4, তাহলে 4 নং 36। তাহলে কত দাঁড়াচ্ছে? 7 6 13 3, হাতে কত? হাতে 1, 3 আর 1 4 আর 2 6, তার মানে 63 ভাগ কত? 8। তার মানে নিঃসন্দেহে একটু আগেই তো আমরা অ্যান্সারগুলো আপনাদেরকে জানিয়েছি যে 63/8 হবে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন কোনটা রয়েছে, এই যে সি নাম্বার অপশনটা, এই যে দেখেন অ্যান্সার হচ্ছে সি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে আপনাদের কি ছিল? একটু প্রবলেম ছিল। আর এই অনুসিদ্ধান্তটা তো অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রয়োগ করার কথা আমরা সেভাবেই প্রয়োগ করেছি। তো এটা এবারে আমরা মুছে দিয়ে পরের অঙ্কটা দেখতে পাচ্ছি।
দেখেন 3 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে নিচের কোনটি বৃহত্তম। খুবই সহজ কিন্তু এই ধরনের অঙ্ক। তো আমি একটু উপরে তুলে দিচ্ছি এই অঙ্কটা, এবারে আমরা সলিউশন করব। খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, 5 এর 2, 3 এর 2, 2 এর 1 এবং 3 এর 1, এটার মধ্যে কোনটা সবচেয়ে কি বড় বা বৃহত্তম। কিভাবে আমরা কম্পেয়ারটা করি বলেন তো দেখি। আমরা এই কোণাটা প্রথমে গুণ করি, দেন আমরা এই কোণাটা গুণ করি, এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো বের করি। ঠিক আছে, তো 3 আর 2 গুণ করলে কত হয় 6, 6 আমরা প্রথমটার উপরে লিখি। আর 5 আর 2 গুণ করলে কত হয় 5 2 10, আমরা পরেরটার উপরে লিখি। ওকে, তো 10 বড় না 6 বড়? অবশ্যই 10 বড়, তার মানে এটাকে আমরা ক্রস করে দিলাম, যেহেতু বড়টা বা বৃহত্তমটা নির্ণয় করতে বলছে আমাদের। তার মানে এবার আমরা এইটা এবং এটা, এই দুটোর মধ্যে কম্পেয়ারটা করব। ওকে, তো কিভাবে কম্পেয়ারটা হবে, এবার আমরা তাহলে এই দুটো গুণ করব। তাহলে 2 দুগুণ কত, 2 দুগুণ হচ্ছে 4। এবার এইটা আমরা গুণ করব এই কোণাটা, তাহলে 3 একে কত, 3 একে হচ্ছে 3। তাহলে কোনটা বড়, 4 বড় 3 ছোট, তাই এটাকে আমরা ক্রস করে দিলাম। তার মানে এটাই আমাদের কি থাকতেছে এখন পর্যন্ত বড়। তো এবার আমরা কম্পেয়ারটা করব কার সাথে, এইটার সাথে, এইটার কম্পেয়ার। তারপরে আমরা 3 আর 2 গুণ করব, 3 দুগুণ কত, 3 দুগুণ 6, আমরা লিখব 6। আর কি গুণ করব, 3 আর 1 গুণ করব, 3 একে কত, 3 একে হচ্ছে 3। ওকে, চাইলে আমরা উপর নিচ যে কোনো জায়গায় লিখতে পারি, তবে এইটা আগে গুণ করে এটার উপরে বা নিচে বসাতে হবে। তাহলে কোনটা বড়, 6 বড়, তাহলে এটা আমরা কেটে দিলাম। তাহলে নির্ণেয় বড় ভগ্নাংশ হচ্ছে 3 এর 2 বা 2/3। তাহলে দেখেন এই যে বি নম্বর অপশনটা, সেটাই কিন্তু রাইট অপশন। এবারে পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে √5 - √3 = হোয়াট। তার মানে এইটার মান আমাদের কত সেটা বের করতে বলা হচ্ছে। তো খেয়াল করে দেখেন, আমরা অঙ্কটা আগে তুলি। তাহলে উপরে কত বলা আছে, উপরে বলা আছে √5 - √3 = হোয়াট, এটা ইকুয়াল টু কত। ওকে, তো প্রত্যেকটাই খেয়াল করে দেখেন, এইটা বাদ দিয়ে প্রত্যেকটাই ভগ্নাংশ আদলে রয়েছে। তো আমরা কি করব, এই ধরনের অঙ্ক যখন আমরা পাবো তখন ক্যালকুলেশন আমরা করব এইভাবে। তো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখে নিব। খেয়াল করে দেখেন কিভাবে লিখে নিতে হবে, যে উপরে একটা জিনিসের থাকে লব আর তার নিচে থাকে কি হর। তো আমরা যদি বলি যে ধরেন আমাদের একটা সংখ্যা হচ্ছে এরকম এক্স, বলেন তো এই এক্সটা লব নাকি হর? তাহলে অবশ্যই এই এক্সটা হচ্ছে আমাদের কি লব, এর নিচে হর কত থাকে 1। তার মানে এটার নিচেও মনে মনে আমাদের কত রয়েছে বলেন তো দেখি, 1 রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে এটার আমরা এই লাইনটা লিখব √5 - √3 লিখে তার নিচে মনে মনে 1 কল্পনা করব। কল্পনা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এর বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষকে অর্থাৎ লব এবং হরকে গুণ করব। উভয় পক্ষ না, ভগ্নাংশের উপর এবং নিচকে এর বিপরীত চিহ্ন অর্থাৎ √5 + √3 দ্বারা গুণ করব। এটা হচ্ছে অঙ্কের নিয়ম বা রুল। তাহলে যা আছে আমরা আগে তাই লিখে নেই, নিচে 1 আছে 1 লিখে নিলাম, ব্র্যাকেট দিলাম, লিখে √5 + √3 আর উপরে লিখবো আমরা √5 প্লাস হচ্ছে √3, এটা আমরা করে ফেলবো। ওকে, তো এবার আসেন, নিচে 1 দ্বারা গুণ করলে √5 + √3 যা আছে তাই থাকে। আর উপরে বলেন তো দেখি a + b * a - b কী হয়, √5 তার উপর স্কোয়ার মাইনাস √3 তার উপর কি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, স্কোয়ার রুট কাটা, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত 2, আর তার নিচে √5 প্লাস হচ্ছে √3। আচ্ছা দেখেন তো দেখি অ্যান্সারটা এবার ঠিকঠাক আছে কিনা। উপরে 2, তার নিচে √5 + √2, তাহলে ডি নাম্বার যে অপশনটা আমরা একটু দেখি। তাহলে ডি নাম্বার অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 1, আসলে এটা 1 হবে না, এটা হবে কত 2, কিছুটা হয়তো ভুল রয়েছে এখানে তুলতে। তো আপনারা একটু বুঝে নেবেন যে উপরে হচ্ছে 2 আর তার নিচে √5 + √3। ওকে, এটাই হচ্ছে রাইট অপশন। আমি জানি না মূল প্রশ্নে এটা ভুল ছিল কিনা, ভুল যদি থাকে তাহলে আপনাদের উত্তর দাগানো উচিত হবে না। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। ওকে, তো এটা হলো চিনি বাবদ খরচ একই থাকবে। আপনারা একটু হচ্ছে মনোযোগ এর সাথে এই অঙ্কটা দেখেন, যেহেতু কমে যাওয়ার অঙ্ক সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটু ভালো করে জিনিসটা হিসাব করতে হবে। তো চিনির মূল্য 10% কমে যাওয়ায়, আচ্ছা বলেন তো কত হচ্ছে 10% মানে কি, 10% মানে 100 আর 10, এই দুটার মধ্যে আমরা হিসাবটা করব। তো কমে যাওয়ার অর্থ হচ্ছে এই 100 টাকা থেকে 10 টাকা কমে গিয়েছে। যদি কমে যাওয়া বলে নিচে আমরা মাইনাস করি আর উপরে আমরা গুণ করি, তার মানে এই 10% মানে হচ্ছে 100-র সাথে 10-এর সম্পর্ক,
যেহেতু আমাদের 100 টাকায় 10 টাকা কমেছে, ওই জন্য 100 আর 10 আমরা উপরে গুণ করেছি, আর যেহেতু কমেছে নিচে আমরা বিয়োগ করেছি। যদি এখানে বৃদ্ধি থাকতো তাহলে উপরে হতো 100 গুণন 10, নিচে 100 যোগ 10, তার মানে কমে যাওয়া মানে মাইনাস হওয়া। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, উপরে 100 গুণন 10, তার নিচে কত 90, 0 0 ক্রস করে দিলাম, তাহলে উপরে 100 তার নিচে 9। আমরা যদি 100কে 9 দ্বারা ভাগ করি তাহলে কি হয় বলেন তো দেখি, 9 1 9 থাকে কত, 1 0 নিলাম, আবার 9 1 9 থাকে কত 1, তার মানে এই 9টা নিচে দিয়ে দিলাম, এই একটা উপরে দিয়ে দিলাম। মিশ্র ভগ্নাংশের আদলে আমাদের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। খেয়াল করে দেখেন 11 সমস্ত 9 1, এই যে 11 সমস্ত 9 1, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে 6 নম্বর অঙ্কটা দেখেন, এটা হার্ড লেভেলের একটা অঙ্ক বলা চলে। একটি পাম্প 2 ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে। কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ হতে হচ্ছে 2 সমস্ত 3-এর 1 ঘন্টা সময় লাগে। লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে? ওকে, তো ভালো করে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে একটা লিক থাকার কারণে 2 ঘন্টায় যেটা পূরণ হওয়ার কথা, সেখানে 2 ঘন্টার চেয়েও কিছুটা সময় বেশি লাগে। এখন বলা হচ্ছে যে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে। এখানে কিন্তু হচ্ছে ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার কথা বলা হয়নি, লিক থাকার ফলে বলা হচ্ছে যে ওই লিক দিয়ে পানি যদি বের হতে থাকে তাহলে পুরো ট্যাঙ্কটি খালি হবে কত সময়। তো আমরা অন্যান্য যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো আগে করে দিই, তারপরে আমরা এই অঙ্কটাতে ফেরত আসবো। তো আজকের অংশে না হলেও আগামীকালকের অংশে আমরা এই ধরনের অঙ্ক সলিউশন করে দেব, মানে এই অঙ্কটা আমরা সলিউশন করে দেব। ঠিক আছে, আপনারা খেয়াল রাখবেন। পরেরটাতে আসেন, এটা সলিউশন করতে মিনিমাম 10 থেকে 12 মিনিট আপনাদেরকে বোঝাতে হবে। এই জন্য যেহেতু ভিডিওটা অলরেডি মোটামুটি হয়েছে তাই আমি পরের দিন করে দিব। তো 7 নম্বর যে অঙ্কটা দেখেন, কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কলা ও 135টি কমলা ভাগ করে দেওয়া যায়। তো এই ধরনের অঙ্ক আমরা গসাগু করে করি। তো মনে রাখবেন, না ভেঙে দিতে বললে গসাগু করতে হয়। 115 135, এদের গসাগু 115 1 115, হাতে কত 0 হচ্ছে 2, তার মানে 20 এখানে থাকলো। 20 দ্বারা 115কে যদি ভাগ করি তাহলে 5 20 100 থাকলো কত 15, 15 দ্বারা 20কে যদি ভাগ করি 15 1 15 থাকলো কত 5, এই 5 দ্বারা 15কে যদি ভাগ করি 3 5 15, তার মানে এইটা হলো আমাদের নির্ণয় গসাগু। গসাগু কত 5, তার মানে অবশ্যই সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরেরটা দেখেন 8 নম্বর অঙ্কটা, লগের অঙ্ক কিন্তু দেখেন কিছুটা জটিল ক্যালকুলেশন তারা করে দিয়েছে। তো আমরা যদি অঙ্কটা একটু তুলি, খেয়াল করে দেখেন, আমরা অঙ্কটা তুলব। বলা হচ্ছে লগ কত হবে, তো দেখেন আমরা কন্টিনিউ করছি আবারও। লগ ই বেস, আমি আগে অঙ্কটা তুলি, লগ ই বেস রুট এক্স হচ্ছে প্লাস লগ ই বেস কি বলা আছে, মূলের ভিতরে 3 রুটের সাথে এক্স এটা আছে, প্লাস আবার লগ ই বেস, এটা হয়তো এটা নিচেই হবে আসলে, উপরে চলে গিয়েছে, তাহলে মূলের ভিতরে 4 তার সাথে এক্স, এটার ফলাফল কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে ইকুয়াল, আচ্ছা বলেন তো প্রত্যেকটা যে হচ্ছে, আচ্ছা আমরা আগে তুলি, লগ ই বেস এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়, প্লাস লগ ই বেস এক্স টু দি পাওয়ার এটার পাওয়ার 1, তার মানে 1/3 লেখা যায়, মূলের ভিতর যেটা থাকে সেটা নিচে আসে 1-এর, প্লাস লগ ই বেস এক্স টু দি পাওয়ার এটা কত, এটার পাওয়ার আছে 1, তাহলে 1/4 লেখা যায়। তাহলে যেহেতু প্রত্যেকটার সাথে লগ ই রয়েছে, তার মানে আমরা লগ ই কমন নিলাম। কমন নিলে কি হয়, যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 এরকম হয়ে যাবে। তো লগ ই বেস কি হবে, এক্স টু দি পাওয়ার 4 3 আর 2 এর লসাগু কত, তাহলে 4 3 আর 2 এর আমরা লসাগু করি, 2 2 2 4, 3 3 থাকলো, 2 1 2, 3 2 6 6 2 12, তার মানে লসাগু কত 12। তাহলে 12 যদি লসাগু হয়, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, 6 1 6, তারপর কত হবে যোগ, মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু একটা লাইন কমিয়ে লিখেছি, ঠিক আছে। এই লাইনটা কীরকম হতো, এখানে এটার পরে লাইনটা হতো লগ ই বেস এক্স টু দি পাওয়ার উপরে হাফ প্লাস 1/3 প্লাস 1/4। কেউ যদি না বুঝে থাকেন, এই লাইনটা কিন্তু গ্যাপ আছে, এই লাইনের পরে আমরা এই লাইন ক্যালকুলেশন করছি। 3 4 12, তাহলে 4 যোগ 3 4 12, তার মানে 3। ওকে, তাহলে কত হচ্ছে, ইকুয়াল লগ ই বেস আমাদের দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার
ছয় 4 10 3 13, উপরে 13 তার নিচে 12। তো 13/12 কোথায় আসবে? সামনে চলে আসবে। তাহলে 13/12 লগ ই বেস এক্স। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু দেখি অঙ্কটা হয়েছে কিনা। তো দেখেন কত নম্বরে রয়েছে। এই যে দেখেন 13/12 লগ ই বেস এক্স, এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। তো আমার মনে হয় আজকের আলোচনাটা আমরা এই পর্যন্তই রাখি।